প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঈদ পরবর্তী বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের প্রথম ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার ইয়াকুব আলী সরকার, সভাপতি বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম। আমরা আশা করছি আপনারা ঈদের পরে সকলেই ভালো আছেন এবং আজকের এই ফেসবুক লাইভটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এই আশা করে আজকের এই ফেসবুক লাইভটি শুরু করেছি। আশা করছি আপনারা এই ফেসবুক লাইভের মাধ্যমে এডিনয়েড এর বিভিন্ন সমস্যার কারণ এবং সেই সমস্যাগুলো হোমিওপ্যাথিক চিকিৎসা দ্বারা কিভাবে সহজে আরোগ্য হয় সেই বিষয়গুলো আপনারা সহজে জানতে পারবেন। আমরা বরাবরের মতোই আমাদের এই ফেসবুক লাইভে আমাদের প্রতি সোমবারেই আমাদের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইসলাম ভূঁইয়া স্যার আমাদের সাথে সংযুক্ত থাকেন এবং বরাবরের মতোই তিনি যে স্টাইলে আপনাদের সাথে ফেসবুক লাইভটি শেয়ার করেন, তার অভিজ্ঞতা, তার আলোচনার ঢং এবং তার যে এক্সপিরিয়েন্স সবকিছু মিলিয়ে তাহার সর্বোচ্চ আমাদেরকে বিলিয়ে দিয়ে এই হোমিওপ্যাথিক চিকিৎসকদেরকে আরো উন্নত চিকিৎসা সেবা দেওয়ার মতো যোগ্য করে গড়ে তোলার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। আমরা আর কথা বাড়াচ্ছি না, আপনারা এই ফেসবুক লাইভটি আপনাদের সকল বন্ধুদের কাছে শেয়ার করে দিয়ে আপনাদের বন্ধুদেরকেও সংযুক্ত করে নেবেন। সেই শোনা যাচ্ছে না? এই তানজিল, এটা তো আটকে গেছে কেন? কোথা আটকেছে? একবারে সরকার হা করে গেছে। এদিকে ওখানে নেটের সমস্যা, আমাদের ঠিক আছে। আপনার কথা আমি শুনতে পাচ্ছি, আপনি চালিয়ে যান স্যার কথা। স্যার কি আমাকে ওকে, শুনতে পাচ্ছেন স্যার? এখন শুনতে পাচ্ছি। জি স্যার, আপনি আলোচনা শুরু করবেন প্লিজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার শ্রদ্ধেয় চিকিৎসক বৃন্দ, আমার ছাত্রছাত্রী বৃন্দ, হোমিও অনুরাগী বৃন্দ, দূরে নিকটে যে যেখান থেকে এই প্রোগ্রাম দেখতেছেন, সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি শ্রদ্ধা এবং সালাম জানাচ্ছি। আপনারা ভালো আছেন। মহান রাব্বুল আলামিনের নিকট লাখো লাখো শুকরিয়া, তিনি যে বিগত ১.৫ মাস আমাকে বাঁচিয়ে রেখেছেন, আপনাদের সামনে হাজির হওয়ার জন্য যে সুস্থতা দিয়েছেন, এ কারণে মহান সৃষ্টিকর্তার নিকট লাখ লাখ শুকরিয়া। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইতোমধ্যে গত ১.৫ মাসে আমাদের দূরে নিকটে আমাদের পরিচিত যারা ইন্তেকাল করেছেন, তাদের আত্মার শান্তি কামনা করছি। তার সাথে সাথে সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ৪র্থ ব্যাচের ডাক্তার বুলবুল, তিনি হৃদযন্ত্রের ক্রিয়ায় আক্রান্ত হয়ে লন্ডনের কোনো একটি হসপিটালে চিকিৎসাধীন আছেন। আমরা তার সুস্থতা কামনা করছি। যে সমস্ত চিকিৎসক বৃন্দ আপনারা অসুস্থ আছেন, আপনাদের রোগ মুক্তি কামনা করছি। আলহামদুলিল্লাহ, আজকে
আমরা একটা ডিজিজ, একটা রোগ নিয়ে আলোচনা এবং এই এই রোগটার ওষুধ নিয়ে আলোচনা করব। এই রোগটা এমন একটি রোগ, আপনাদের কাছে যখন রোগীরা আসে, বিশেষ করে রোগীর বাবা মা, রোগীগুলি বাচ্চা রোগী, আর রোগীর বাবা মা জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, এসেই বলে স্যার আমার বাচ্চা রেডিনয়েড হয়েছে। আপনি যদি জিজ্ঞাসা করেন কি রেডিনয়েড, তার বলতে পারে না। এটা একটা কমন কথা, কারণ অ্যালোপ্যাথিক চিকিৎসকগণদের নিকট থেকে এই রেডিনয়েড রোগটা, তারা রোগের নামটা শুনে মুখস্থ করে ভালো না হওয়ার কারণে আপনাদের কাছে এসে বলে যে স্যার আমার বাচ্চা রেডিনয়েড হয়েছে। এখন আজকে আমরা জানতে চেষ্টা করব বেসিক্যালি রেডিনয়েডটা কি। যদিও আমরা অনেকে জানি, তবু আমি বলতে চাই আমরা আবার নতুন করে জানতে শিখতে চেষ্টা করি। রেডিনয়েড এইটা একটা ছোটখাটো একটা গ্রন্থি, এটাকে বলা হয় একটা মাছ, মানে একটা নরম তুলতুলে মাংসপিণ্ড। এইটা হাইপারট্রফি, এটা অফ দি এডিনয়েড গ্ল্যান্ড, লিম্ফয়েড টিস্যু, একটা লসিকা গ্রন্থি। এই লসিকা গ্রন্থি কোথায় থাকে? এইটা নাকের ভিতরে। এডিনয়েড গ্ল্যান্ডটার বাড়ি কই, ঘর কই, কোথায় এটার অবস্থান? এটার অবস্থানটা হলো নাকের ভেতরে, যেটা আমরা খালি চোখে দেখতে পাই না। এটা একটা নরম তুলতুলে একটা মাংসের অংশ। এটা নাকের একদম নিচে। আপনারা জানেন নাক, কান, গলা, ইয়ার, নোজ এন্ড থ্রোট, এই তিনটার একটা সংযোগ স্থল আছে। এই সংযোগ স্থলে এটার উৎপত্তি। এটা গলার ভিতরে, একদম গলার ভেতরের উপরের অংশে আমাদের যে টনসিল আছে, এই টনসিলের পেছনে এবং ঠিক নাকের একদম ওই তিন মোহনার, নাক, কান, গলা, এই তিন মোহনার একটা সংযোগ স্থলে এডিনয়েডের অবস্থান। তবে এই অবস্থানটা নাকের দিকে বেশি। এটা ইংলিশে বলা হয় লিম্ফয়েড টিস্যু, এবং নোজ অফ দ্য থ্রোট টিস্যুর মাঝামাঝিতে এটা অবস্থিত। আচ্ছা, এখন তাহলে আপনারা বুঝছেন এটা মেইনলি নাকের একটা সমস্যা। আচ্ছা, এখন এই যে সমস্যাটা এডিনয়েড, ক্লিয়ার, এটা একটা গ্ল্যান্ড, এটা সফট একটা গ্ল্যান্ড, নট সলিড, নট হার্ড or not semi solid। এটা ওই জায়গার মধ্যে একটা ভাসমান অবস্থায় এটা থাকে।
এটা মেইনলি বাচ্চাদেরও রোগ, আমার আপনার মতো বুড়াদের রোগ না, এটা বাচ্চাদের রোগ। কোনো কারণে যদি বুড়াদের স্টার্টিং এ কখনো এডিনয়েডের মেল ট্রিটমেন্ট যদি হয়ে থাকে, সেই মেল ট্রিটমেন্টের কারণে অথবা ভুল চিকিৎসার কারণে বয়স্কদের এইটার পরবর্তীতে বয়স্কদের কিছু কমপ্লিকেশন দেখা দিতে পারে, যার অরিজিনটা হলো এডিনয়েড। তাহলে এডিনয়েড নিয়ে 100% বাচ্চারা জন্মগ্রহণ করে, মায়ের পেট থেকে শতভাগ বাচ্চাদের দেহে এই এডিনয়েড আছে। এই এডিনয়েড নিয়ে নাকের এই সমস্যা নিয়ে, এই গ্ল্যান্ড নিয়ে বাচ্চারা ভূমিষ্ঠ হয়। তার 2 বছর পর্যন্ত এই এডিনয়েড স্বাভাবিক অবস্থায় থাকে। 2 থেকে 7 বছর পর্যন্ত এটা ধীরে ধীরে বাড়তে থাকে। এটা এমন একটা অস্বাভাবিক ইমিউন সিস্টেম। ইমিউন সিস্টেম মানে কি? এটা কোনো সংক্রামক ব্যাধিকে অথবা রোগ প্রতিরোধকারক একটা অংশ, রোগকে প্রতিরোধ করে। আমাদের ভাইরাস, ব্যাকটেরিয়া বা আদার্স যে সমস্ত ভাইরাস ব্যাকটেরিয়া নাক দিয়া ঢুকে, এগুলাকে প্রতিরোধ করে, এটাকে বলা হয় ইমিউন সিস্টেম। এটা বাচ্চা এই রোগের সংক্রমণ এবং রোগের কারণে অসুস্থতাটাকে এডিনয়েড প্রটেক্ট করে। এখন আসেন, এই এডিনয়েডটা যখন এই বাচ্চার বয়স 9 বছর, তখন অটোমেটিক্যালি এই এডিনয়েডটা বিলীন হয়ে যায় at the age of 9 years। তাহলে এডিনয়েডের সমস্যা কিন্তু কম নয়। এই সমস্যাগুলি নিয়ে বাচ্চারা আসে। আজকাল মডার্ন সায়েন্সের বদৌলতে আমরা খালি চোখে না দেখলেও এটা এক্সরের মাধ্যমে, যে নেজোএন্ডোস্কোপ এটাকে বলা হয়, এই এক্সরের মাধ্যমে আমরা এটা দেখতে পাই। তো এক্সরের মাধ্যমে না হয় দেখলামই, আমি তো এডিনয়েড নিয়ে তো আমাদের কোনো ওষুধ নাই। আমাদের ওষুধ হলো এডিনয়েডের কারণে কি কি লক্ষণ সৃষ্টি হতে পারে, সেই লক্ষণের উপর ভিত্তি করে আমাদের ঔষধ। তার মানে ইট ইজ ক্রিস্টাল ক্লিয়ার, 2 বছর পর্যন্ত বাচ্চাদের এডিনয়েড স্বাভাবিক থাকে। 2 বছর থেকে 7 বছর পর্যন্ত বড় হতে থাকে, আর বড় হওয়ার পরেই সকল ঝামেলা। আর 7 থেকে 9 বছরের মধ্যে এটা অটোমেটিক্যালি ভ্যানিশ হয়ে যায়, যার কারণে ইএনটি, ইয়ার, নোজ, টি, থ্রোট, এই ডাক্তাররা বলেন আপনারা বেশি কিছু চিন্তা করবেন না, এইটা কিছু ওষুধ দিয়ে আপনার বাচ্চাদেরকে আমরা আপৎকালীন সমস্যাগুলির সমাধান করব। বাচ্চাটার বয়স যখন 7 থেকে 9 বছর হবে, তখন আর এই সমস্যাগুলি থাকবে না। কিন্তু একটা বাচ্চা মানুষ,
সেই বাচ্চা 9 বছর পর্যন্ত বাচ্চার রোগ নিয়ে আমরা অপেক্ষা করতে পারবো? পারবো না। বাচ্চা বলে কথা, বাবা মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন সবাই আমরা পাগল হয়ে যাই বাচ্চা নিয়ে কথা। আমার নাতি চোখ দিয়া একটু পানি পড়লেই আমি নিজেই পাগল হয়ে যাই। তাহলে এবার বুঝেন। তাহলে এবার আসেন, আমরা কি বলেছি, এডিনয়েড যখন বাড়তে থাকে তখন কি হয়? নাকের যে ছিদ্রটা আছে, নাকের এই ছিদ্রটা আস্তে আস্তে স্কুইজ হয়ে যায়। প্যাসেজটা স্কুইজ মানে প্যাসেজটা স্লাইড চিকন হয়ে যায়। আর যদি চিকন হয়, ওই বাচ্চা মানুষের রেসপিরেশন, শ্বাস প্রশ্বাসে তাদের কষ্ট হয়। শুধু তাই নয়, অক্সিজেন পর্যন্ত, স্বাভাবিক অক্সিজেনের যা প্রয়োজন সে অক্সিজেনটা পর্যন্ত নিতে পারে না। তাহলে বাচ্চারা সারাক্ষণ কি করে? বাচ্চারা এই এডিনয়েডের কারণে বাচ্চাদের ঘন ঘন সর্দি, হাঁচি, কাশি এবং চুলকানি, জ্বালা পোড়া, নাকের ভিতরে যত আছে সকল সমস্যা তাদের সৃষ্টি হয়ে যায়। তাহলে শিশুদের ঘন ঘন সর্দি, ঘন ঘন হাঁচি, ঘন ঘন ঠান্ডা লাগা, এগুলা এডিনয়েড বড় হতে হতে তাদের এই সমস্যাগুলি আসে। আচ্ছা, তবে কিশোর বয়স মানে 9 বছরের পরেও এটার জ্বালা যন্ত্রণা সার্ভাইভ করতে পারে। আচ্ছা, এখন আসেন, যেহেতু এই নাক দিয়া শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়, তাই শ্বাস প্রশ্বাসের কষ্টটা, আমি একটা বৃদ্ধ বেটা, আমার কত কষ্ট। বাচ্চার ফিলিংস আমরা বুঝি না। বাচ্চার ফিলিংসটা সে কান্না দিয়া বুঝায়। কখন? যখন বাচ্চাটা নাক রগড়াইতে থাকে, হাঁচি কাশি হইতে থাকে, ঘন ঘন সর্দি হতে থাকে, শিশু কি করে? তখন বাধ্য হইয়া হা করে ঘুমায়। নাক দিয়া শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়, মুখ দিয়া শ্বাস প্রশ্বাস নেয়, তখন হা করে ঘুমাইতে চেষ্টা করে, কিন্তু হা করেও থাকতে পারে না। কারণ হা করে থাকলে আবার ভাইরাস ব্যাকটেরিয়াও মুখ দিয়া ঢুকতে থাকবে। আর এই বাচ্চাদের যখনই তারা স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারবে না, তখন তাদের কান্নাকাটি আসবে, তাদের ঘুম হবে না, তাদের নাক ডাকা শুরু হয়ে যাবে, তাদের নন স্টপেজ অর্থাৎ স্টপেজ অব দ্য নোজ, তার নাক বন্ধ হয়ে যাবে। তাহলে এই নাকের যখনই বন্ধ হবে, তখন নাকের সাথে কানের ব্যথা, গলার ব্যথা, কানে ইনফেকশন, কানের বিভিন্ন সমস্যা দেখা দিবে, নাকে বিভিন্ন সমস্যা দেখা দিবে, গলায় বিভিন্ন সমস্যা দেখা দিবে, এমনকি কানের পর্দা পর্যন্ত ফেটে যাবে, কানের ভিতরে পানি জমবে, কান পাকতে থাকবে। বাচ্চাদেরকে বলবো আমার কান পেকে গেছে, কান পাকতে থাকবে, কানের থেকে কানের সর্দির স্রাব একটানা পড়তে থাকবে। এবং এই যে 3 মোহনার সংযোগস্থল, এই সংযোগস্থলের মধ্যে যে রাস্তাগুলি, এই রাস্তাগুলিও চিকন হয়ে যাবে, চিকন হয়ে যাবে। আচ্ছা, তাহলে এডিনয়েডের কারণে মুখ দিয়ে শ্বাস প্রশ্বাস নিলে আমি আগেই বলেছি ঘন ঘন ইনফেকশন, গলার ইনফেকশন দেখা দিবে, ফুসফুসে কাশি আসবে, গলার স্বর বসে যাবে, বসে যাওয়ার কারণে তার জ্বর হয়ে যাবে। শরীরের ভিতরে নাক দিয়া শ্বাস প্রশ্বাস যখন কম যাবে,
তখন তার অক্সিজেনের অভাব হবে। অক্সিজেনের অভাব হইলে তার মাথার সমস্যা দেখা দিবে। কি সমস্যা দেখা দিবে? যে বাচ্চার মনোযোগ, আকর্ষণ, মনোযোগী হবে না। বাচ্চার মধ্যে ইম্পেয়ার্ড মেমোরি, স্মরণ শক্তির অভাব দেখা দিবে এবং তার স্বাভাবিক যে লেখাপড়া, সেই লেখাপড়া পর্যন্ত তা সে করবে না। সে ঘুমাইতেও পারবে না। সে সার্বক্ষণিক আপনাকে আমাকে বিরক্ত করবে। তার সাথে দেখা দিবে হাইপারট্রফি অফ দি স্পন্সিল। অক্সিজেনের অভাবে আমার মাথার যেই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সেই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম পর্যন্ত সেখানে এফেক্ট করবে। এই এফেক্টের কারণে বাচ্চার টোটাল প্যাথোলজিক্যাল ফাংশন, সেই জায়গায় মানে ফাংশন গুলিও সমস্যা আসবে, ফিজিওলজিক্যাল ফাংশন এবং খাওয়া দাওয়ার মধ্যে রুচিহীনতা সবগুলি দেখা দিবে। মুখ দিয়ে তারা লালা পড়া, উচ্চারণের সমস্যা সবকিছু দেখা দিবে। সুতরাং আমরা কথায় কথায় যে আমার বাচ্চার স্মরণ শক্তি একেবারে নাই, লেখাপড়া মোটেও করে না, আমরা ভিতরে না গিয়ে আমরা কি করলাম, এক লাইনে দেওয়া না কার্ডিয়াম, স্মরণ শক্তি বেড়ে যাবে। কিন্তু আপনাকে বুঝতে হবে হোয়াটস দ্য কজ বিহাইন্ড ইট। আপনাকে প্যাথোলজি আপনাকে করে বুঝে নিয়ে আসতে হবে এই জায়গার মধ্যে এডিনয়েড ভাষা বেঁধেছে কি না। আর এই এডিনয়েডের কারণে আপনার দাঁতের সমস্যা আসতে পারে। এই যে দাঁতের উপরের মাড়ি, বিশেষ করে উপরের মাড়ি ফুলে যাবে, উপরের মাড়িতে ইনফেকশন দেখা দিবে এবং এই এডিনয়েডের কারণে বাচ্চাগুলির দিকে তাকালে দেখবেন এই বাচ্চা ব্যারেটা কার্ভের বাচ্চা, হাবা গোবা বাচ্চা, হাবা গোবা ভাব, কিন্তু তাকে আপনি বলবেন প্রতিবন্ধী, আসলে প্রতিবন্ধী না, তার মধ্যে হাবা গোবা ভাব থাকবে। আচ্ছা, এবার আসেন, আগেই বলেছি বয়স বাড়ার সাথে সাথে আপনার এডিনয়েড ছোট হতে থাকবে। তাহলে আমরা নাক, কান, গলা সব কিছুর এই সমস্যাগুলি আমরা পাবো। ব্রেইনে আমার অক্সিজেনের ল্যাকিংস অফ অক্সিজেন, যদি ব্রেইনের সাপ্লাই কমে যায় তাহলেও আমার কন্টিনিউয়াস মাথা ব্যথা, মেজাজ খারাপ, খিটখিটে অবস্থান, এগুলি আপনার আসবেই। ফাইনালি এডিনয়েড আপনাকে এমনও হতে পারে বিশাল একটা রোগ আপনার সৃষ্টি হয়ে যেতে পারে এডিনয়েডের কারণে। সেই রোগটার নাম কি? সেই রোগটার নাম হলো এসিসি, এডিনোসিস্টিক কার্সিনোমা। এডিনোসিস্টিক কার্সিনোমা তার মানে এডিনোয়ের মধ্যে ওই সিস্ট, সেটা হয়ে গেছে ক্যান্সার, এডিনোসিস্টিক কার্সিনোমা। দিস ইজ অল অ্যাবাউট দ্য এডিনোয়েড। আমি নিশ্চয়ই কিছু আলোচনা যেটুকু করেছি এইটুকুতে নিশ্চয়ই আপনারা বুঝছেন। থ্যাংক ইউ অল। এইবার সভাপতি সাহেব ফার্দার আমাকে কিছু প্রশ্ন করলে আমি সেভাবে অগ্রসর হব। ধন্যবাদ স্যার। আমরা ইতিমধ্যেই স্যার যে এডোনয়েড সমস্যাটা কি সেটা বুঝতে পেরেছি। আমাদের সকল সাধারণ লোকগণ ধারণা করেন যে নাকে সমস্যা হয়েছে মানেই আপনার নাকে পলিপাস হয়েছে। আর পলিপাসের নামে সারা বাংলাদেশে সকল হোমিওপ্যাথিক চিকিৎসকগণ বিভিন্নভাবে মানুষকে বিভিন্নভাবে বিভ্রান্ত করেন এবং যাদের নাকে পলিপাস নেই কিংবা আছে সেটা না দেখেই গতানুগতিক ভাবে সকলকেই বলে থাকেন আপনার নাকে পলিপাস। যে শব্দটা সকলে জানে ওই শব্দটা সকলকে বলে দেন, কিন্তু এই নাকে পলিপাসের বাইরে যে এডোনয়েড একটা সমস্যা, সেই সমস্যার কারণে যে জটিলতা ঘটা হয় সেগুলো স্যার আপনি সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন এবং শুধু স্পেসিফিক এডোনয়েড যে কারণে
আমরা আক্রান্ত হই, বিশেষ করে শিশুরা আক্রান্ত হয়, সেই আক্রান্ত হওয়ার কারণগুলো স্যার আপনি অত্যন্ত সুন্দরভাবে বলেছেন। আমরা এ পর্যায়ে স্যার আপনার কাছে জানতে চাবো যে আমাদের শিশুদের যে এডোনয়েড সমস্যাগুলো প্রথম শুরু হয়, সেই অবস্থায় চিকিৎসা করলে আমরা কিভাবে দ্রুততার সাথে তাদেরকে আরোগ্য দিতে পারি, কিংবা পরবর্তীতে কোনো মানুষ যদি এরকম আপনি যেটা বলছেন কার্সিনোমা হতে পারে, যেখানে অনেক জটিলতা দেখা দিতে পারে, সেক্ষেত্রেও আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা কতটুকু সফল, সেই পর্যন্ত স্যার আমরা অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করবো। স্যার প্লিজ আপনি শুরু করবেন। আলহামদুলিল্লাহ, আমি মনে করি এডিনয়েডের চিকিৎসায় আমরা হোমিওপ্যাথিক চিকিৎসকগণ শতভাগ সফল, 99 ভাগ না, শতভাগ সফল। এখন এই সফলতার কারিশমা কিসের উপর নির্ভরশীল? কয়েকটা ওষুধের উপর নির্ভরশীল। আমরা যদি শুধুমাত্র শিশু বাচ্চার এডিনয়েড চিকিৎসা করব, দুনিয়ার অন্য কোন রোগ আমরা দেখব না। যেমন চাইল্ড স্পেশালিস্ট আছে, ওই চাইল্ড স্পেশালিস্টের কাছে শুধু বাচ্চারাই যায়। আসেন আজকে আমরা স্পেশালিস্ট হয়ে যাই। আমি প্রত্যেকটা রোগের ক্ষেত্রে বলেছি ওই রোগের স্পেশালিস্ট হন এবং ওষুধ দেন অ্যাকর্ডিং টু অর্গান অফ মেডিসিন। ঠিক তেমনি ভাবে আজকে এডিনয়েড আমাদের হাতের মুঠোয়, যদি আমরা এই ওষুধগুলি সম্বন্ধে জানতে পারি, সাচেস ব্যারাইটাকার, এগ্রাফিস নিউনেটাস, ক্যালকেরিয়া কার, ব্যাসিলিনাম, নেট্রামিউর, ওপিয়াম, বেলেডোনা, ক্যালকেরিয়া ফস, এলিয়াম সেপা, আর্সেনিক অ্যালবাম, এরাম ট্রাইফোলিয়াম, ক্যাপসিকাম, কস্টিকাম, অ্যামনকার, অ্যান্টিমটর্ট, এরালিয়া রেসিমোসা, বোরাক্স, ব্রায়োনিয়া, ডালকামারা, প্যারামফস, হিপারসাল, লোবিলিয়া ইনফ্লাটা, মার্ক প্রোটোআয়োড, মার্ক বিনায়োড, মার্ক সল, মেফাইটিস, ফাইটোলাক্কা, ফসফরাস, নাইট্রিক অ্যাসিড, রাস্টক্স, নেট্রাম সাল, রিউম্যাক্স, স্পঞ্জিয়া, স্টিকটা, টিউবারকুলিনাম, টেনাম, ল্যাকেসিস, ড্রসেরা, ল্যামনা মাইনর, স্যাঙ্গুনেরিয়া ক্যান, স্যাঙ্গুনেরিয়া নাইট্রিকাম, ক্যালকেরিয়া আয়োড, আয়োডিয়াম, কেলি আয়োড, ফুলজা, সালফার, এটসেট্রা। এই ওষুধগুলি আমি শিখব। আমি এই ওষুধের বাইরে আর যাব না। আমি এডিনয়েড চিকিৎসা করব, এগুলা শিখব। এর বাইরে হয়তো আর 2-4টা ওষুধ থাকতে পারে, যেহেতু আমাদের চিকিৎসা সিমটোমেটিক। তাই দয়া করে আমার চিকিৎসক বন্ধু, আপনাদেরকে আমি যে ওষুধগুলির নাম বললাম, এই ওষুধগুলি আপনারা ভালোভাবে পড়বেন, পড়ে টোটস্থ করে ফেলবেন। বেশি না, এখানে হয়তো 35 থেকে 40টা ওষুধ আমি বলেছি। এই ওষুধগুলোই আপনারা আয়ত্ত করেন, কইরা আপনারা চাইল্ড স্পেশালিস্ট হয়ে যান। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমরা ইতিমধ্যেই এডেনয়েড যে সমস্যা চিকিৎসা ক্ষেত্রে আমরা হোমিওপ্যাথিক চিকিৎসকগণ যে ওষুধগুলো নিয়ে আমরা যথেষ্ট সফলতা অর্জন করতে পারি, সেই ওষুধের তালিকা আপনার কাছে জানতে পেরেছি। এই পর্যায়ে স্যার আপনার কাছে আমরা ইতিপূর্বে যে আলোচনার স্টাইল আপনার কাছে আমরা অত্যন্ত মুগ্ধ হয়ে শুনি, সেটা হলো একটি ঔষধের রোগী চিত্র। আপনি এ পর্যায়ে স্যার সম্ভবত 2-4-5টি ওষুধের রোগী চিত্র উপস্থাপন করবেন, যে রোগী চিত্রগুলো দেখে আমরা স্যার আপনার কাছ থেকে এই এডেনয়েড সমস্যাগুলো থেকে আমরা রোগীদেরকে আরোগ্য দিতে পারবো। স্যার প্লিজ শুরু করবেন। শুনেন, আমি প্রতীকী চিত্র আল্লাহর রহমতে আমার হাতে এই 35-40 বছরে
এই বহু শিশুদের চিকিৎসা করেছি, আপনারাও করেছেন, আমাদের সভাপতি সাহেবও করেছেন। ক্যান্সার ভালো না করতে পারলেও আমার মনে হয় আমরা এডিনয়েডকে আমরা ভালো করতে পারছি এবং পারবো। শুধু মনোযোগ আপনারা দিবেন। এখন মনে করেন আপনার কাছে 7-8 বছরের একটা শিশু বাচ্চা আসছে, এই বাচ্চাটার আউটলুকিং কি দেখলেন? একটা বোকা, বকেশ্বর, বোকা ভাব। এই যে আউটলুকিং চেহারাটা দেখলেন, বোকা বোকা ভাব, অন্য মনস্ক ভাব। আপনি বাচ্চাকে জিজ্ঞাসা করলেন, বাবা তোমার নাম কি? বাচ্চা উচ্চারণ করলো মিস্টার এক্স। ক্লিয়ার? তার মানে সে বধির না, সে আমার কথা শুনতেছে। আউটলুকিং এ কিন্তু সে বোকা, আউটলুকিং এ সে একদম, আমি মনে করি বোধহয় বধির, আমি মনে করি বোধহয় পৃথিবীর কিছু জানে না। আপনি টেকনিক অ্যাপ্লাই করে বললেন, এই বাবা তোর বাবার নাম কি? সে বলে দিল আমার বাবার নাম মিস্টার অমুক। তার মানে কি? যে আপনার কথা শুনতে পাচ্ছে। আচ্ছা, এখন আপনি তার পিতা মাতা তাদেরকে প্রশ্ন করলেন যে কি কষ্ট নিয়ে আপনারা আসলেন? ওই একই শব্দ, স্যার অ্যালোপ্যাথিক ডাক্তাররা বলেছে অ্যাডিনয়েড। আচ্ছা বুঝছি, ঠিক আছে অ্যাডিনয়েড। একটা রিপোর্টও নিয়ে আসছে, এটা এক্স রে রিপোর্টও নিয়ে আসছে। এক্স রে রিপোর্টের মধ্যেও এই এডিনয়েডের কথাও উল্লেখ আছে। আচ্ছা কি স্যার, আমার বাচ্চাটাই 8 বছর, কিন্তু স্যার এই 8 বছরে স্যার বছরে অন্তত 12 মাসে 12 মাসে 12 বার তাকে ঠান্ডায় আক্রান্ত করে প্রোনাউন্সড কোল্ডনেস। তার মানে প্রোনাউন্সড কথাটার অর্থ অনিয়ন্ত্রিত, অনিয়ন্ত্রিত ঠান্ডায় আমার বাচ্চাটাকে স্যার পাইয়া পড়ছে। মাসে মাসে স্যার জোয়ে জোয়ে সিজনাল পরিবর্তনে অল্পতে আমার বাচ্চা এই অসব। এবং স্যার আমার বাচ্চাটার একটু যদি আবহাওয়া খারাপ হয়, শীতল বাতাস বহে, স্যার আমার বাচ্চার এই নাকের ঠান্ডা লেগে যায়, নাকের সর্দি একদম স্যার কাঁচা পানি বলে এই সর্দি আমার বাচ্চার। তখন স্যার বাচ্চার নাক বন্ধ হয়ে যায়, মুখ দিয়ে সে শ্বাস প্রশ্বাস নেয় এবং যত কাজকর্ম মুখ দিয়ে চালায়। তারপরে এই কারণে স্যার নাকের মধ্যে অস্থিরতা, নাকে জ্বালা পোড়া, নাকে সুরসুরায়, নাক রগড়ায়, এরকম এরকম আপনার সামনে করে এবং এর মধ্যে তার দম আটকানো ভাব। এই পর্যায়ে সে আপনার কাছে আসছে। আর এক্স রে রিপোর্টে দেখলেন তার নাকের ভিতরে একদম নিচে এটা নরম তুলতুলে একটা বাড়তি টিস্যু, বাড়তি মাছ। এইটা আপনাকে এখন নাক কান গলার স্রাব, এই স্রাব গুলি হাজাকারক, এই স্রাব গুলির জ্বালা পোড়া, এই স্রাবের চুলকানি, এই সব কিছু নিয়ে আসছে। কিন্তু আমরা প্রথমেই দেখছি বোকা বকেশ্বর, কিচ্ছু মনে হয় যেন জানে না। আসলে সে বধির না। দীর্ঘদিন যাবৎ প্রতি মাসে মাসে তার ঠান্ডার এই প্রকৃতি। এই অবস্থায় একটু কাইন্ডলি কি বলবেন, আপনারা জানি অনেকগুলি ওষুধ আপনাদের মাথায় আসছে, এই ক্ষেত্রে আপনারা কি ওষুধ দিবেন? কি ওষুধের কথা আপনারা চিন্তা করলেন? হ্যাঁ একটু কি বলবেন প্লিজ, একটু কি বলবেন? কই কোথায় আছে? কেউ আছেন? আজকে তো দেখতে পাচ্ছি না কাউকে। আমার সাথে কি আপনারা কি রাগ করেছেন? আমার স্যার ডাক্তার সবাই বন্ধুরা মনে হয় কোথায়? সবাই স্যার ব্যস্ত আছে স্যার, খালি শুনতেছে স্যার, আপনি হাত ব্যবহার করতেছেন না স্যার। আপনি স্যার একটু সময় দেন। আমি যে ওষুধ চিত্রটা বলেছি, এই ওষুধ চিত্রটা একটা আনকমন মেডিসিন, একটা আনকমন মেডিসিন। বলেন না, ভুল তো হইতেই পারে। আপনারা একটু বলেন তো এই ওষুধটা কি কি হতে পারে? আপনারা যদি
আপনারা যদি বরিককে স্মরণ করেন, ইফ ইউ প্লিজ গো টু দ্য বরিক, তাহলে আপনারা ওষুধ পাবেন। আব্দুল্লাহ আল মামুন বেড়াইটা কার, চমৎকার। বেড়াইটা কার বেড়ে লক্ষণ যে এখানে নাই তা নয়, আছে বেড়াইটা আব্দুল্লাহ আল মামুন। আর কেউ কিছু বলবেন? বেসিক্যালি নাজমুল হাসান বেলাল বেড়াইটা কার, প্লিজ বেড়াইটা কার। এই আর কেউ? হ্যাঁ, ধন্যবাদ। আপনারা অনেকেই নাম জানেন, বলতে চাচ্ছেন না। একোনাই কে? মনির। হ্যাঁ, মনিরে বললো একোনাই। আচ্ছা, একোনাই, কিন্তু বাবারে আমার তো দীর্ঘদিনের সমস্যা। একোনাইট তো সাডেন এন্ড সিভিয়ার, কিন্তু সমস্যাটা তো আমার দীর্ঘদিন। বাবা তুমি কেমনে চিন্তা করলা ইটস এন একোনাইট? আচ্ছা, কিউরুমিওল ব্যারেটাকার। আর কেউ কিছু বলবেন? বলবেন না, বুঝছি। আপনারা জানেন, বলতে চাচ্ছেন না। আর এখানে লজ্জার কি আছে? আর্জেন্টাম নাইট্রিকাম কে? মোহাম্মদ মোস্তফা। মোস্তফা সাহেব, আপনাকে আমি খুঁজতেছি। আশা করি আপনার সাথে আমার আগামীকালকে কথা হবে। আর্জেন্টাম নাইট্রিকাম, বেশ। আর কেউ কিছু বলবেন? আর কেউ কিছু বলার? আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আমি আজকে আরো 5টা ওষুধ আলোচনা করব। কে বলছেন? লুৎফর রহমান ব্যারেটাকার। আমি আরো 5টা ওষুধ নিয়ে চেষ্টা করবো, আরো 2 লাইনে। দিস মেডিসিন ইজ নোন অ্যাজ অ্যাগ্রাভিস নিউনেটাস। অ্যাগ্রাভিস নিউনেটাস, এই ওষুধটা আপনারা বরিককে যদি ফলো করেন, আজকে বরিককে গিয়ে পড়বেন। এবার আসেন আমি আরেকটা ওষুধ দিয়ে আপনাদের সাথে কথা বলি। সেই কথাটা হলো, এই রুগীটাও আপনার কাছে, এই 7 থেকে 9 বছরের রুগী আপনার কাছে, এই বাচ্চা রুগী চলে আসছে। যতগুলি আমি আপনার এই লক্ষণ আমার এই এই কি জানি বলে, আজকের এই রোগের আমরা যে অ্যাডোনিস গ্ল্যান্ডের, অ্যাডোনিস ভারের যে লক্ষণগুলি আমি বলেছি, এই লক্ষণগুলি প্রায় সব ওষুধের মধ্যে আছে। এখন আসেন, আপনার এই রুগীটা আপনার কাছে আসলো, আশ্চর্য। আপনি, বাবা তোমার বয়স কত? তার বাবা মাকে জিজ্ঞাসা করলেন। প্রথম ছেলেকে জিজ্ঞাসা করলেন, ছেলে আপনার দিকে তাকায় আছে, কথা বলতেছে না, চুপচাপ। মায়ের দিকে তাকায়, বাপের দিকে তাকায়, আপনার দিকে তাকায়। আর আপনার ছেলের পুরা শরীরের দিকে তাকায় দেখলেন টোটালি শারীরিক ও মানসিক অপরিপক্ক। মানসিক অপরিপক্ক কেমনে বুঝলেন? ওই যে তাকে কথা বলেন আর কথার উত্তর দেয় না। সে আপনার দিকে তাকায়, একবার বাবা মার দিকে তাকায়, বাইরের দিকে তাকায়। আপনি প্রশ্ন করেন, এই প্রশ্নের উত্তর সে দেয় না। আর তার মধ্যে শারীরিক দৈহিক খর্বতা তার ভিতরে আমি পেয়ে গেলাম। বয়স অনুসারে তার বর্ধন নাই। আর বাবা মা বলল, নাক কান গলায় সার্বক্ষণিক তার ঠান্ডা লেগেই থাকে। স্যার আশ্চর্য, বাচ্চাটা এইরকম। সে স্যার গরমকালেও স্যার আমার এই বাচ্চাটা গরম কাপড় চোপড় জড়াইয়া রাখে, এবং অত্যন্ত লাজুক প্রকৃতির। স্যার তার সারাক্ষণ মুখে প্রকাশ না করে সে হাত দিয়া, চোখ দিয়া, তার নাক মুখ, এই সমস্যাগুলি সে বলতে থাকে। আর স্যার অল্পতেই ঠান্ডা লাগে। তার মানে বাচ্চাটার আউটলুকিং পুরা বোকা, রগড়াইতে থাকে। আর তার সার্বক্ষণিক হাঁচি কাশি লেগেই আছে। অত্যন্ত লাজুক প্রকৃতির। এবং আপনি বাবা মাকে জিজ্ঞাসা করে দেখলেন, অতিমাত্রায় একটা শীতকাতর রোগী, এবং সে শীত সহ্য করতে পারে না।
শীতের মধ্যে, এমনকি একটু আগে আমি বলেছি গরমের মধ্যেও সে গরম কাপড় জড়াইয়া রাখে, যেমন আমরা এই সিমটমস গুলি পাই স্তরিনামের ক্ষেত্রে। গরমকালেও গরম কাপড় চোপড় জড়াইয়া রাখে। আচ্ছা বলেন তো, এই অবস্থায় এই শিশু বাচ্চা যার বয়স 7 থেকে 9 বছর, এই অবস্থায় নাকের সমস্যা, কানের সমস্যা, সর্দি, হাঁচি, কাশি, এই অল্পতেই ঠান্ডা লাগা, এবং তার আউটলুকিং তো আপনাদেরকে বলেছি, তার কোনো বর্ধন নাই, এমনকি তার ইম্পেয়ার্ড মেমোরি, স্মরণ শক্তিও তার কম। 8-9 বছরের বাচ্চা 1-2 পড়ে, এবং 8-9 বছরের বাচ্চা সে কি করে আরো ছোট বাচ্চাদের সাথে খেলাধুলা করে, অথবা বড় বাচ্চাদের সাথে গিয়ে সে ঘুড়ি উড়াইতে থাকে। এই যে বিষয়গুলি, আমরা এগুলা অনেকগুলি সিমটমসে সমারোহ করতে গিয়ে আমরা এই বাচ্চার ক্ষেত্রে তার ঠান্ডার এই অবস্থার প্রেক্ষাপটে, নাকের এই সমস্যার প্রেক্ষাপটে আমরা কি ওষুধ দেব একটু বলেন। আমরা এখানে কে বলেছেন? এবার শাহানারা রেবা আম্মা যান, আপনি কি বললেন? ব্যারেটা কার? থ্যাংকস আম্মা জননী, ব্যারেটা কার? ওকে, আর কে কি বলবেন একটু বলেন তো দেখি, প্লিজ একটু বলেন। আর কে কি বলবেন? তাড়াতাড়ি বলেন, 1 মিনিটে উত্তর দেন। আমি এতগুলি লক্ষণ বললাম এই ওষুধের, আপনি কি ওষুধ দিবেন বলেন, বলেন, বলতে থাকেন। হ্যাঁ, হিতাংশু বাবু, শেখর দাস, ব্যারেটাকার, বেশ চমৎকার। আজকের আলোচনায় বোধহয় আপনারা অংশগ্রহণ খুব কম করছেন। বিমল হালদার, ব্যারেটাকার, হ্যাঁ বলেন তাড়াতাড়ি, বিমল হালদার, ব্যারেটাকার। আর কে বলবেন? বিমলে, ব্যারেটাকার, ইয়েস। এবার বলেন আর কে কি বলবেন? মিল্টন, হোমিও হল, ব্যারেটাকার, ব্যারেটাকার, জি প্লিজ প্লিজ, অন্যরা দেখেন একটু, ব্যারেটাকার। আর কে কি বলবেন? আবু সাইম আনসারি, ডাক্তার আবু সাইম আনসারি, ব্যারেটাকার, ইয়েস ইয়েস প্লিজ। তাহলে দেখেন, আমরা তো ডিজিজ কনসেপ্টে কোনো ওষুধ দিচ্ছি না। রেজাউল করিম, ব্যারেটাকার, এই কি আমার প্রিয় ভাই রেজাউল করিম? থ্যাংকস ব্যারেটাকার, রেজাউল করিম ফ্রম সিটাগাং, ইয়েস। তামিনা আক্তার জয় আম্মাজান কি বললেন? ব্যারেটাকার, থ্যাংক ইউ মা। হ্যাঁ, আমাদের নেত্রী, হোমিওপ্যাথিতে অনেক নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, বিপ্লব চক্রবর্তী, ব্যারেটাকার, থ্যাংক ইউ, থ্যাংকস ব্যারেটাকার। আর কে কি বলবেন তাড়াতাড়ি বলেন, এতগুলির কথায় আপনারা প্লিজ, আমি আর সময় দিলাম না, আমরা 2 মিনিট সময়। রেজাউল করিম তো বলছেনই, রেজাউল করিম, ব্যারেটাকার, ওকে প্লিজ প্লিজ। আর আমি এই ব্যাপারে আমি আর সময় দিতে পারছি না। ব্যারেটাকার সিলেকশন করতে আমি মনে করি হোমিওপ্যাথিক ডাক্তাররা 2 মিনিটের মধ্যে ব্যারেটাকার সিলেক্ট করতে পারবেন। যেমন আজকে আপনারা যারা ব্যারেটাকার বলেছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর কোন ওষুধের কথা আপনারা বলেন নাই। ইয়েস, দ্য মেডিসিন ইজ ব্যারেটাকার। আমার এই জায়গায় দেলোয়ার, দেলোয়ার সাহেব, ডাক্তার দেলোয়ার আমার অত্যন্ত প্রিয় মানুষ, সেও বলেছে ব্যারেটাকার। চমৎকার দেলোয়ার, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ, প্লিজ ব্যারেটাকার, ইয়েস ব্যারেটাকার। এখন আসেন, হ্যাঁ আজকে আমরা শিখলাম ব্যারেটাকার 4টা লক্ষণের উপর ভিত্তি করে দ্য মেডিসিন ইজ ব্যারেটাকার। আউটলুকিংটা ইজ মেইন, আউটলুকিং। ফরাদ হোসেন, ব্যারেটাকার, ইয়েস। এইবার আসেন আমরা আরেকটা ওষুধে চলে যাই, সেই ওষুধ দিয়ে আলোচনা করব। সেখানেও বাচ্চা 5 থেকে 7 বছর, 8 বছর, 9 বছরের বাচ্চা, সেই বাচ্চা। আর আমার রোগটা কোথায়? আমার রোগটা হলো নোজ। রোগটা কোথায়? ইয়ার। রোগটা কোথায়? থ্রোট। রোগটা কোথায়? রেসপিরেটরি অর্গানে। এফেক্টেড পার্ট
nose, affected part ear, affected part all respiratory organs. এগুলা এখন আসেন, বাচ্চা বাবা মা আসলেন, আইসা আপনাকে প্রথমে বললো, কি বললো? স্যার, রাত্রে বলেন আর দিনে বলেন সার্বক্ষণিক নাক বন্ধ, স্টপেজ অফ নোজ। স্যার, আমার বাচ্চা নাকে কোনো শ্বাস প্রশ্বাস নিতে পারে না, আজকে স্যার 9 মাস যাবৎ স্যার এই স্টপেজ, নাক বন্ধ, নাকের কিনার দিয়ে কোন রকমের নিঃশ্বাস প্রশ্বাস নিতে আনতে পারে, এটাতে হয় না, যার কারণে সে ঘুমন্ত অবস্থায়, জাগরিত অবস্থায় তার এই হা করে সে শ্বাস প্রশ্বাস গ্রহণ করে, এবং এই যে হা করে শ্বাস প্রশ্বাস গ্রহণ করে তার নাকের যে সর্দিগুলি, এই সর্দিগুলি যাতে শুকনা হয়ে গেছে, আরো কষ্ট হয়ে গেছে স্যার। যদি তরল থাকতো তাহলে আর একটু ভালোভাবে তার শ্বাস প্রশ্বাসটা দিতে পারতো। এখন স্যার শ্বাস, এই ক্ষেত্রে স্যার সার্বক্ষণিক সে হা করে তাকে শ্বাস নিতে হয়, হা করে শ্বাস নিতে হয়, এবং এটা বেশি স্যার রাত্রে, রাত্রে, এবং মোটেও সে শ্বাস নিতে পারে না। এই যে অবস্থা, আর কি স্যার, শিশু ঘুমাইতে চায় কিন্তু ঘুমাইতে তো পারে না, মোটেও ঘুমাতে পারে না, ঘুমাইতে গেলেই সে উঠে যায়, কারণ তার নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ অথবা কম, যার কারণে সে অত্যন্ত বিরক্ত, অত্যন্ত কান্নাকাটি করে, খেতে চায় না, সে সার্বক্ষণিক কান্না করে, খেতে চায় না, সে জেগে থাকে, সে বসে থাকে, মায়ের কোলে নিয়ে ঘুরতে হয়, বাতাসে নিলে তার একটু ভালো লাগে, বাতাসের মাধ্যমে তার মধ্যে অক্সিজেন আসে, এবং এইটা স্যার নবজাতক শিশুর মধ্যেও বেশি দেখা যায়। যদি ওই নবজাতক শিশুরাও এডিনয়েড নিয়ে জন্মগ্রহণ করে, যদিও 2 বছর পর্যন্ত এডিনয়েডটা স্বাভাবিক অবস্থায় থাকে, এই অবস্থায় তার কি হয়, তার মেজাজ খিটখিটে হয়, নিঃশ্বাস ফেলতে তার কষ্ট বেশি, সাই সাই শব্দ, এজ এ রেজাল্ট নাকে শোধ, নাক থেকে ড্রপসিক্যাল কন্ডিশন, জাগ্রত অবস্থায় তার প্রচুর কর্ম, যখন সে জেগে থাকে প্রচুর কর্ম, কিন্তু নিদ্রিত অবস্থায় তার ঘামের অভাব, এই অবস্থায় স্যার ঘুমাইতে ঘুমাইতে হঠাৎ তার দম বন্ধ হয়ে যায়, আমরা ভয় পেয়ে যাই স্যার, তখন তার শ্বাসকষ্ট দেখা যায়। এই যে 5-7টা কথা বললাম, এই 5-7টা কথায় আপনি কি ওষুধ দিবেন প্লিজ? 5-7টা কথায় কি ওষুধ দিবেন প্লিজ? আবারও ব্যারেটাকার, স্যার কে বললেন? আবার ব্যারেটাকার কে বললেন? ব্যারেটাকার তো আলোচনা করেছি, পালসেটিলা, নাজমুল হাসান, বেলাল, পালসেটিলা। আর প্লিজ তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন প্লিজ, পালসেটিলা। আর কে কি বলবেন বলেন প্লিজ, বলেন। বুঝছি আজকে আপনাদের অ্যাটেনশন কম, পালসেটিলা। আর কেউ কিছু বলবেন? একটু বলেন। একটা কমন মেডিসিন আপনাদের সবার জানা উচিত, আপনারা কমন স্টপেজ অফ নোজ এট নাইট, রাত্রে বেশি ঠান্ডার প্রবণতা, নাকের সর্দি, নিঃশ্বাস নিতে পারছে না, ড্রাইনেস অফ দ্য মিউকাস মেমব্রেন, আপনারা কি বলতে চান? এবং আরো পরিষ্কার করে দিয়েছি, তার নিদ্রাকালে গরমের অভাব, যখন সে জাগরিত থাকে প্রচুর গরম, তার প্রচন্ড অস্থিরতা, এবং তার ভিতরে ভয়, তার দম আটকিয়ে যায়, বাবা মা সবাই ভীত সন্ত্রস্ত, এই অবস্থায় আপনি কি ওষুধ দিবেন? বুঝছি। কে বললেন এমন মিউট? মনোয়ারুল হক, এমন মিউট। আর কেউ কিছু বলবেন? আর কেউ কিছু বলবেন? কেউ কিছু বলবেন? বলবেন না?
হ্যাঁ হ্যাঁ, দেলোয়ার সাহেব, হ্যাঁ দেলোয়ার সাহেব, উনি সেম্বুকাস, উনি M/2 বলেই দিয়েছেন। সেম্বুকাস ওষুধের নাম, ওষুধের পাওয়ার। ধন্যবাদ আপনাকে। আপনাকে আবার কে? তামিনা আক্তার জয়া, ব্যাসিলিনাম। ভুল হইতেই পারে, আপনারা বলে যান। এটা এখানে যে ব্যাসিলিনামের লক্ষণ নাই তা নয়, তবে এটা কি এমন কার? এই কে? ডাক্তার উজ্জ্বল এমন কার? কে কেন বানান ভুল লিখলেন? CARB কার এমন কার? প্লিজ। সেম্বুকাস, আব্দুল্লাহ আল মামুন, সেম্বুকাস। চমৎকার। আর কেউ কিছু বলবেন? ইয়েস ইয়েস। আমরা আর সময় নিতে পাচ্ছি না, প্লিজ এইবার আসেন। ইয়েস, আপনারা এমন দুটা ওষুধ বলেছেন, এমন মিউর, সেম্বুকাস, শাহানারা রেবা, সেম্বুকাস। চমৎকার। হ্যাঁ, আপনাদেরকে ধন্যবাদ যারা আপনারা সেম্বুকাস বলেছেন। ইয়েস, দ্য মেডিসিন ইজ সেম্বুকাস, সেম্বুকাস নাইগ্রা। ইয়েস, সেম্বুকাস নাইগ্রা দ্য মেডিসিন। তার মার্কা মারা 3টা সিমটমস আমি আপনাদেরকে বলেছি। আর একটা ওষুধ নিয়ে আমি আরো 2-3টা ওষুধ আলোচনা করতাম, কিন্তু না, আর একটা ওষুধ নিয়ে আমি শেষ করবো আপনাদের আলোচনা। এখন আসেন আপনার, তাই বলে আমি SCC নিয়ে কথা বলবো না। SCC মানে অ্যাডিনো সিস্টিক কার্সিনোমা, এটা হতে পারে। আর অ্যাডিনয়েডের মেল ট্রিটমেন্টেও অনেক আজে বাজে রোগ হতে পারে। এখন আমরা যে একটা কমন মেডিসিন আলোচনা করব, আশা করি আপনারা এই কমন ওষুধটা আপনারা প্রয়োগ করতে পারবেন আমার সিমটমসে। কেমন? সেটা হলো, রুগী আসলো, সেই রুগীটাও এই 7 থেকে 9 বছরের শিশু বাচ্চা। কি নিয়ে আসলো? সার্বক্ষণিক গলায় ব্যথা, জ্বালা, গলায় ব্যথা, জ্বালা, চুলকানি, নাকে ব্যথা, নাকে চুলকানি, নাকে জ্বালা, নাকে কষ্ট, কানে কষ্ট, মুখে কষ্ট, অর্থাৎ টোটাল আমার ইয়ার, নোজ, থ্রোট সব জায়গায় কষ্ট, নাক, মুখ। এইবার আসেন, এই তো কষ্ট, এই কষ্টটাই হলো রিনয়েডের ধর্ম। কিন্তু ওষুধ নির্বাচনের ক্ষেত্রে এই জায়গায় আপনি কি দেখতেছেন? প্রথমেই আপনি দেখতেছেন নাক, মুখ, চোখ, জিহ্বা সব ফুলা। আউটলুকিং আপনি দেখলেন তার মুখ ফুলা, ঠোঁট ফুলা, জিহ্বা ফুলা, গলা ফুলা, তারপরে তার কান ফুলা। এই যে ইনফ্লামেশন সকল ক্ষেত্রে, মনে হয় যেন আপনি দেখতেছেন, মনে হয় যেন এই সমস্ত জায়গায় পানি জমে আছে, এবং মনে হয় যেন পানির থলি, গলার ভিতরে তার পানির থলি, এইটা আপনি দেখতেছেন। এই ফুলাও দেখলেন সকল জায়গায়, তারপরে দেখলেন ব্যথা, দেখলেন জ্বালা পোড়া, দেখলেন ফুল ফুটানো ব্যথা দেখলেন, এবং আপনি দেখলেন তার নাকে, মুখে, চোখের সকল জায়গায় ফুলা। মনে হয় যেন পানির ফোয়ারা, পানির একটা থলে সব জায়গার মধ্যে আছে। আচ্ছা, মনে হয় যেন পানি জমে আছে। এর সাথে সাথে গলায় ভারবোধ, হোর্সনেস, কাশি দেয়, এটাও ভার ভার লাগে। মনে হয় যেন গলার ভিতরেও পানি জমে আছে। এবং এই সমস্ত কারণে তার মধ্যে অত্যন্ত তন্দ্রাচ্ছন্ন ভাব, এবং তার এই যে এই ভাবের কারণে আপনি এখন বিপদে পড়ে গেছেন। কত ওষুধ কি করবেন? আপনি একটু জিজ্ঞাসা করেন যে আপনার এই বাচ্চাটা কি গরম সহ্য করতে পারে না শীত সহ্য করতে পারে? স্যার, আমার এই বাচ্চাটা অত্যন্ত গরম কাতর, অতিরিক্ত, শুধু এইটুকু পাইলেন, অতিরিক্ত গরম, গরম সহ্য, গরম গরম গরম,
গরমের কারণে তার সকল জ্বালা পোড়া সকল কিছু। স্যার এই গরমের মধ্যে মানুষের যদি গরম বেশি হয় পিপাসা থাকবে বেশি, কিন্তু আমার বাচ্চার পিপাসা নাই, পেশাবও কম। যেটা ধরে নিলাম গরমের কারণে ঘামের কারণে পেশাব কম, কিন্তু গরমের কারণে তবু পানি খাবে বেশি, কিন্তু এই বাচ্চা পানি খায় না। কি ওষুধ দিবেন প্লিজ? এই যে টেকনিক, এই টেকনিকের এতক্ষণ যে আলোচনা, এই আলোচনায় আপনারা হিতাংশু কি বললেন? এপিসমেল। বেশ, হিতাংশু তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি, আমাদের হাতে আর সময় নেই। এপিসমেল আর মেডিসিন এপিসমেল, হেমায়তপুর সাভার থেকে আব্দুল সামাদ শেখ। থ্যাংক ইউ ভাইয়া, আপনাকে ধন্যবাদ যে অন্তত ওষুধ বলেছেন। হবে কি হবে না সেটা পরে দেখা যাবে। আর কে? আবু শাহিন কি আনসারি এপিসমেল। সাহেব আনসারি। হ্যাঁ আনসারি, ওকে। আর আজকে বুঝছি আপনারা এখনো ঈদের আমেজে আছেন। ঢাকা শহরেও এখনো লোক সমাগম কম। আপনার শাহানারা রে বা আম্মা যান, আপনি বোধহয় আজকে 100-তে 100ই পাবেন। হ্যাঁ, আপনার কাছ থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে। হুমায়ুন কবির পালসেটিলা, আচ্ছা নতুন একটা ওষুধের নাম বললো পালসেটিলা, ওকে ওকে। এরপরে কে? নেট্রামিউর কে বললেন? হ্যাঁ আমি পড়তে পারছি, হালদার পড়তে পারছি। কি হাওলাদার নাকি উম্মে 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 হাবিবা। হাবিবা? নেট্রামিউর, যাই হোক, অনেকে বলেছেন নেট্রামিউরের কথা বললেন। আচ্ছা ঠিক আছে, আমি এখন আর আপনাদেরকে এখানে আপনার স্টপ করে দিতে চাই। আব্দুর রহিম, আব্দুর রহিম পিকে এপিসমেল। ইয়েস, আপনারা যারা এই যে এতক্ষণ আপনারা অংশগ্রহণ করেছেন, এই অংশগ্রহণের মধ্যে ম্যাক্সিমাম আপনারা সাপোর্ট দিয়েছেন এপিসমেল কে। খাদিজা মুনি আম্মা জানে কি বললেন? এপিসমেল ফ্রম রংপুর। ইয়েস ইয়েস, দ্য মেডিসিন ইজ এপিসমেল। এপিসমেল। এইবার দেখেন এডিনোয়েড, আমরা কোথায় এডিনোয়েড, কোথায় এপিসমেল, কোথায় সিস্ট, কোথায় ক্যান্সার, যা ইচ্ছে তাই হোক। আমাদের হানেমেন শিখিয়ে গেছেন, অর্গানন দিয়ে গেছেন, মেট্রিয়ামেটিকে দিয়ে গেছেন। রোগের নামে নাই কোনো ওষুধ, ওষুধ আছে সিমটমস অনুসারে, লক্ষণের বাইরে আমাদের কোনো ওষুধ নাই। আর লক্ষণ বিচার বিশ্লেষণ করতে হবে আমাকে আপনাকে। সুতরাং আজকে প্রমিস করেন, আমি যে ওষুধগুলির কথা বলেছি সেই ওষুধগুলি আপনারা আজকের থেকে শিখে ফেলেন। আপনারা পারবেন, আপনারা শিখে আপনারা চাইল্ড স্পেশালিস্ট হয়ে যান। কিসের উপর? এডিনয়েডের উপর। আপনাদের সবাইকে ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের সবাইকে। সভাপতি সাহেব ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ স্যার, আপনি আজকে আলোচনায় স্যার অনেক দর্শককে সংযুক্ত করেছেন। এখন পর্যন্ত স্যার 50 আপ আপনার সাথে সংযুক্ত আছে। আমাদের অনেকেই রাস্তায় আছে অথবা ব্যস্ততার কারণে টাইপিং করার সমস্যা ছিল বিদায় আপনার জবাব দিতে পারেনি, এবং ব্যস্ততার কারণে আপনার কথাগুলো শুনেছেন এবং আপনাকে সঙ্গ দিয়েছেন, আপনাকে উৎসাহ দিয়েছেন। এজন্য বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের পক্ষ থেকে সকল বন্ধুদেরকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং সেই সাথে ঈদ পরবর্তীতে আমরা তাদের সকলের জন্য সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আমি আজকে দুটো কথা বলতে চাচ্ছি। প্রতিদিনই কথা বলার ইচ্ছে থাকে, কিন্তু স্যারের যে আলোচনা সেই আলোচনার ফাঁকে কথা বলার সুযোগ থাকে না, তাই বলি না। আমাদের প্রিয় বন্ধুদের কাছে যত জটিল রোগী আসে, সেই সকল জটিল রোগী স্যার যেভাবে আলোচনা করেন, দেখেন সকল রোগের ক্ষেত্রে এপিসমেল, ব্যারাইটাকার কিংবা ফসফরাস কিংবা সালফার কিংবা সলিনাম, যত ওষুধই দেন না কেন সেই ওষুধ আমরা জানি কত টাকা লাগে আর কত টাকা নিলে মানুষ আমাদের কাছে আসবে। আমাদের একজন স্পেশালিস্ট যারা অনেক বড় প্রফেসর, তাদের সর্বোচ্চ ভিজিট হচ্ছে 1200 টাকা। আর আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসকগণ
সাধারণ এপিএসমেল, বেলেডোনা আর সবকিছু মিলে কত লাগে আমরা সকলেই জানি, সে কথার দিকে যাচ্ছি না। আমরা যদি এইভাবে কোনো রোগীর কাছে সাধারণ একটি এডোনাইড সমস্যা নিয়ে আসুক, যে কোনো সমস্যা নিয়ে আসলে যদি 8 থেকে 10 হাজার টাকা নেন এবং বলেন 15 দিন ওষুধ খাওয়ার পরে আবার 1500 টাকার ওষুধ নেবেন, 2000 টাকার ওষুধ নেবেন, 5000 টাকার ওষুধ নেবেন, তাহলে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসাকে আমরা সকলের কাছে পৌঁছে দিতে পারবো না এবং আমরা একটি দুর্নামের মধ্যে পড়ি যে আমরা আরো বেশি গলা কাটা ডাক্তার। এর থেকে যেন আমরা পরিত্রাণ পাই। আমি গত কয়েকদিন উত্তরবঙ্গে ছিলাম, প্রত্যেকটি রুগী আমার সাথে এমনি যোগাযোগ করেছেন, আমি ডাক্তার হিসেবে গিয়েছি, তারা অনেকে আমার কাছে এসেছেন, বলেছেন সামান্য সাদা সাপের কাছে জন্য গেলেও 1000 থেকে 2000 টাকার ওষুধ দিতে হয়। যে কোনো সাধারণ রোগ নিয়ে গেলেও, সর্দি ঠান্ডা জ্বর, বাচ্চা কান্না করে, একজন বাচ্চা এসেছে, তার ওষুধটা হচ্ছে ক্যামোমিলা, আমি দেখতে পাচ্ছি ক্যামোমিলা রোগী, ছোট্ট 2 মাসের বাচ্চা, তাকে 800 টাকার ওষুধ দিয়েছে। এই যে অবস্থা ভাই, আপনারা যে ডাক্তার, যে মানে ডাক্তার, আপনাদের পরিচয় আপনাদের কথা বলেই আমি বুঝতে পেরেছি যে মানে ডাক্তার আমাদের নজরুল ইসলাম ভূঁইয়া স্যারের কাছে আপনারা কিছুই না। স্যার যেখানে আলোচনা করতেছেন, প্রত্যেকটা ওষুধের কনসেপ্ট যেভাবে আলোচনা করতেছেন, তাদের কাছে আপনারা কিছুই না। অথচ আপনারা প্রত্যেকটা রোগীর কাছে যদি এইভাবে গলা কাটা টাকা নেওয়ার চেষ্টা করেন, তাহলে হোমিওপ্যাথিক চিকিৎসার একটা দুর্নাম এসে যায় এবং আমাদের প্রতি মানুষ আস্থাহীনতায় ভোগেন। এই কারণে বিনীত অনুরোধ জানাবো যে আপনারা সহজ সরল চিকিৎসা ব্যবস্থা এবং আমাদের হ্যানিম্যানের যে আদর্শ, রোগীদেরকে সেবা দেওয়া, আদর্শ আরোগ্য দেওয়া এবং হোমিওপ্যাথিকে সহজ সরল চিকিৎসা পদ্ধতি হিসাবে সাধারণ মানুষের দোরগোড়া পৌঁছে দিয়ে এলোপ্যাথির সাথে কম্পিটিশন করে আমরা কঠিন এবং জটিল রোগ আর আরোগ্যের ক্ষেত্রে আমরা চেষ্টা করব এবং সকল রোগকে যদি আপনার আকৃষ্ট করতে পারেন, এলোপ্যাথি চেম্বারের মতো যদি আপনার চেম্বারে সবসময় ভিড় করে, তাহলে তো আপনার এইটা আরো প্রসারিত হবে। আপনার তো টাকার অভাব নেই, তাহলে আপনারা কেন আপনারা এভাবে সকল রোগীদেরকে ভয় দেখান এবং সাধারণ রোগীদেরকে এভাবে আপনাদের কাছে ভিড়তে দেন না? এই অনুরোধটা রইল যে আপনারা একটু সহনশীল হবেন এবং রোগীদের প্রতি দরদি হবেন এবং রোগীদের ক্ষেত্রে আপনারা অবশ্যই এই চেষ্টাটাই করবেন যে এই রোগীটা যেন আরো 10টি রোগী আপনার চেম্বারে নিয়ে আসে। সেই প্রত্যাশা রেখে আমি আমার আলোচনা শেষ করছি। স্যার যদি দর্শকদের উদ্দেশ্যে দু কথা বলেন, আমরা ফেসবুক লাইভ শেষ করব। ধন্যবাদ সবাইকে। স্যার প্লিজ। আমি দর্শকদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। বিগত রমজানে মাঝামাঝিতে আপনারা একটা সংবাদে আপনাদের মনে ভীষণ কষ্ট দেখা দিয়েছে, সেটা আমি বুঝি। রমজানের মাঝামাঝিতে মহামান্য হাইকোর্ট থেকে রায় দিয়েছে যে নামের আগে আপনার অ্যালোপ্যাথিক ডাক্তার ব্যতীত অন্য কেউ নামের আগে ডাক্তার লিখতে পারবে না। এই যে 2013 সনের এই অ্যালোপ্যাথিতে যারা ডিপ্লোমা প্যাথোলজিস্ট, ফিজিওথেরাপিস্ট, তারপরে নার্স, তারা 2013 সনে এই মামলাটা করেছে। এই মামলায় গত 6 মাস আগে আমি কন্টেস্ট করেছি, উকিল নিয়ে হাজির হয়েছি। সেই জায়গার মধ্যে বিচারক বলেছেন আপনাদের হোমিওপ্যাথিক চিকিৎসা আইন আলাদা, আপনাদের কাউন্সিল আলাদা, আপনাদের আইন আলাদা। এইটা হইল অ্যালোপ্যাথিক ডাক্তারদের মধ্যে আরো বহু তথাকথিত ডাক্তার আছে। প্যাথোলজিস্টরা ডাক্তার লিখতে চায়, ফিজিওথেরাপিস্টরা ডাক্তার লিখতে চায়, নার্সরা লিখতে চায়, ফার্মাসিস্টরা লিখতে চায়, এটা তাদের বিষয়। আর 2010-এর বিএমডিসির আইন, আমি বহুবার আপনাদেরকে বলেছি যে এই আইনের সাথে যারা সম্পৃক্ত, মানে ওই আইনের সাথে অ্যালোপ্যাথরা সম্পৃক্ত, আমরা না, আমাদের আইন আলাদা। সুতরাং সেদিন মহামান্য হাইকোর্ট বলেছেন আপনারা পক্ষভুক্ত হওয়ার প্রয়োজন নাই, এটার সাথে আপনাদের কোনো সম্পর্ক নাই, আপনাদের আইন আলাদা। কিন্তু আপনারা আমার মাথাটা নষ্ট করেছেন, বিভিন্ন ভাবে ফোন কইরা আপনারা আপনাদের অস্থিরতা প্রকাশ করেছেন। অস্থিরতা প্রকাশ না কইরা
দয়া করে আইনটা টেবিলে রাখেন। আইন যদি না থাকে আমাকে বলেন, আমি আপনাদের হোয়াটসঅ্যাপে আইন পাঠাই। আইনটা টেবিলে রাখেন, অ্যালোপ্যাথিক আইনটা টেবিলে রাখেন, হোমিওপ্যাথিক আইনটা টেবিলে রাখেন। আইন প্রয়োগকারী সংস্থা আসতে পারে, এই কাজটুকু আপনারা দয়া করে করেন। আমার কষ্ট হয় যে 10 জন ডাক্তারের মধ্যে 7 জন ডাক্তারের কাছে এই আইনের কপি নাই, তা আপনাকে তো ধরবই। আর তখন আপনারা নজরুল ইসলামকে বলবেন যে স্যার আমাদেরকে তো ধরছে, আমাদেরকে ছাড়ান। আমি সেদিন যাব না। এখনো সময় আছে, আইনের কপিগুলি টেবিলে রাখেন, চেম্বারে রাখেন, অন্যকে শেয়ার করেন, সবাইকে আইনের কপিগুলি পাঠান, হোয়াটসঅ্যাপে পাঠান, পাঠাইয়া রাখেন। এই বৃদ্ধ বয়সে আর বিরক্ত করেন না। দয়া করে নিজের অন্তত পক্ষে সুরক্ষা নিজে আপনি অর্জন করেন। আইন আপনার হাতে, আপনারা এটা নিয়ে বেশি ঘাটাঘাটি করবেন, ধরা খাইবেন। পার্লামেন্টে আমাদেরকে পরিষ্কার দিয়ে দিছে, ক্লিয়ার, আর কোনো অসুবিধা নাই। ধন্যবাদ। আর আপনারা সবাই দয়া করে লেখাপড়ার সাথে থাকেন, অর্গাননের সাথে থাকেন, বেশি বেশি করে লেখাপড়া করেন। প্যাটেন্ট টনিক কম্বিনেশন বাদ দেন, ওগুলা দিয়ে কারবার হবে না। আর যেখানে এই আমাদের কিছু কিছু হোমিওপ্যাথিক ডাক্তার, তারা 20টা 30টা ওষুধ একসাথে দেয়, তারা ক্যান্সার স্পেশালিস্ট, দলে বলে তাদেরকে গিয়া ধরেন যে স্যার আমরা শিখতে আসছি, আমাদেরকে একটু শিখান এবং কিরকম রোগী ভালো করেছেন সেই তথ্যগুলি আমাদেরকে দেন, তাহলে এটা হোমিওপ্যাথির জয় হবে। ওইটুকু করেন। সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ফেসবুক লাইভ এখানে শেষ করছি। যারা আমাদের সাথে সংযুক্ত ছিলেন তাদের প্রত্যেকের কাছে আমাদের বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদের সকলের চিকিৎসা বিদ্যায় সফলতার জন্য সবার জন্য দোয়া করছি এবং আপনাদের জন্য শুভকামনা। শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।